ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আইপ্যাক তৃণমূলকে ছেড়ে চলে গেল। বিধানসভা নির্বাচনের আগে প্রথম দফার ভোটের মাত্র কয়েকটা দিন আগে আইপ্যাক জানিয়ে দিল তারা তৃণমূলের সঙ্গে কাজ করবে না। এই রাজ্যের কাজ থেকে 20 দিনের জন্য সাময়িক ছুটির কথা বলা হয়েছে এবং জানানো হয়েছে 11ই মের আগে কোনো সিদ্ধান্ত নয়, তারপরে বিধানসভা নির্বাচনের মধ্যে আইপ্যাক তৃণমূলের সঙ্গে কাজ করছে না। আমি গত কদিন ধরেই আপনাদের জানাচ্ছিলাম আইপ্যাকের কর্মীরা কিভাবে বেঁকে বসেছে। আমি এটা ভেবে রেখেছিলাম এই খবরটা 2-1 দিনের মধ্যে আপনাদের জানাবো যে আইপ্যাক তৃণমূলকে ছেড়ে যেতে চলেছে। আমি ইঙ্গিত দিচ্ছিলাম, কিন্তু সেই খবর দেওয়ার আগেই আইপ্যাক সিদ্ধান্ত নিয়ে নিল তারা পশ্চিমবঙ্গে কাজ করবে না। কিন্তু কেন করবে না তা নিয়েই আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক বলছে এবার এই যে আইপ্যাকের তৃণমূলকে ছেড়ে চলে যাওয়া, তার আড়ালে যে রহস্য রয়েছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক বলছে। ছুটির দিন রবিবার সকাল সকাল আইপ্যাকের যে HR ডিপার্টমেন্ট তারা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখছে সংস্থা। কর্মচারীদের 20 দিনের জন্য সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। বলা হয়েছে 11ই মের পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। সকাল থেকে আমি যতজন আইপ্যাক কর্তা কর্মীকে ফোন করেছি তাদের সকলের ফোন বন্ধ, এমনকি হোয়াটসঅ্যাপ কানেকশন পর্যন্ত তারা বন্ধ করে রেখে দিয়েছেন। ইমেল করে আইপ্যাক কর্মীদের যেটা বলা হয়েছে সেটা পেয়েছি। তাতে বলা হয়েছে আইনকে আমরা শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি, নির্দিষ্ট সময়ে বিচার মিলবে আমরা নিশ্চিত। এ প্রসঙ্গে যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আইপ্যাকের এই সিদ্ধান্ত আসলে আইপ্যাক কর্মীদের যতটা না বিভ্রান্ত করলো তার থেকে বেশি করলো তৃণমূল নেতাদের। কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে কান্নাকাটির রোল পড়ে গেছে। প্রকাশ্যে দেখবেন গলার শিরা ফুলিয়ে ভাইপো বাবু অনেক কথা বলবেন, কিন্তু তারা জানেন। আমি এবার বলি সেই রহস্যটা। আইপ্যাক পশ্চিমবঙ্গে হারের দায় নিতে নারাজ। এর আগে আপনারা জানেন কলকাতায় আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের এক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি করছিল কয়লা পাচার মামলার। লাউডাউন স্ট্রিটের সেই বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি ঢুকে পড়েন, ডাকাতি করেন। সেই বিচার সুপ্রিম কোর্টে চলছে, তদন্ত চলছে, সবকিছু হচ্ছে, কিন্তু ওই যে মামলা তাতেই গ্রেপ্তার হয়েছেন আইপ্যাকের এক কর্তা বিনেশ চান্ডিল। এই যে নথি চুরি, এই মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়ানোর পর আইপ্যাক বুঝেছে তাদের উপর অনেক আইনি সমস্যা হতে পারে। আমি প্রথম আইপ্যাকের ওই গোলমালের পর জানিয়েছিলাম প্রতীক জৈনের তৈরি করা যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি সেটা আর এই আইপ্যাক এক নয়। আইপ্যাকের আসল মালিককে সেটা নিয়েও ধন্দ আছে। আইপ্যাক অনেকটাই তৃণমূল দখল করে নিয়েছিল, আমি এতটা বলছি। এবং আপনাদের বলে রাখি, SIR যখন থেকে শুরু হলো তখন থেকে নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপ আইপ্যাককে বিভ্রান্ত করে দিয়েছে। তারা বুঝতেও পারেনি যে তৃণমূলকে যে কথা দিয়ে যে টাকা তারা নিয়েছে সেই কাজ করতে পারবে না। SIR এর সময় বিএলওদের সঙ্গে মিশে তাদের টাকা দিয়ে ম্যানেজ করে অনেক কিছু করার চেষ্টা করেছিল, সেই সব বিএলওরা শাস্তির মুখে পড়েছেন। এবার গত লোকসভা নির্বাচন এবং তার আগের বিধানসভা নির্বাচনের কথা ভাবুন। বহু ক্ষেত্রে আইপ্যাকের কর্মীরা প্রিসাইডিং অফিসার সেজে ভেতরে ঢুকেছিল। কাউন্টিং এর সময় আইপ্যাকের কর্মীরা সরকারি কর্তা সেজে ঢুকে পড়েছিল স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে। গণনায় কারচুপির ক্ষেত্রে আইপ্যাক সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল। এবার সেসব ভূমিকা আর নেওয়া যাবে না, এটা বুঝতে পেরে গিয়েছিলেন প্রতীক জৈনরা। কিন্তু তারপরেও টাকার খেলা, কাঁচা টাকার লোভে তারা কাজ করছিলেন। কিন্তু ভোট যত এগিয়ে আসছে তত তারা বুঝতে পারছেন তাদের গায়ে কালি লাগবে। মনে করুন 2019 সালের লোকসভা নির্বাচন, যে নির্বাচনে শেষবার এই রাজ্যের মানুষ রায় দিতে পেরেছিলেন
বিজেপি আচমকা 18টা আসন জিতে গিয়েছিল, তৃণমূল তখন ভয় পেয়ে যায়, বুঝতে পারে মানুষের সঙ্গে তৃণমূলের দূরত্ব কমছে। তখনই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক বুঝেছিলেন একটা পেশাদার পরামর্শদাতা সংস্থার প্রয়োজন। ভাইপোবাবু তখন পিকে কে নিয়ে আসেন। এই পিকে আসার পর দিদিকে বলো কর্মসূচি এবং সেটা হিট করে, এবং আপনাদের বলি সরকারি ফোন নাম্বার ব্যবহার করে দিদিকে বলো চালানো হয়েছিল, যেটা সম্পূর্ণ অনৈতিক। এ নিয়ে অনেক অভিযোগ, অনেক কিছু জানানো হলেও রাজ্য প্রশাসন কোনো কাজ করেনি, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত এ নিয়ে কোনো কিছু বলেনি। দিদিকে বলো কর্মসূচির যে ফোন নাম্বার, সেটা প্রত্যেকটা রাজ্যে সাধারণ মানুষের জানানোর জন্য রাজ্য সরকারের যে ফোন নাম্বার কেন্দ্র থেকে ঠিক করে দেওয়া হয়, টোল ফ্রি নম্বর, সেই নম্বর ব্যবহার করে দিদিকে বলো রাজনৈতিক কর্মসূচি সফল করা হয়েছে। আইপ্যাক এবার প্রথম থেকেই বড় ভূমিকা নেবে বলে ঠিক ছিল। আমি বলি এক এক করে। আইপ্যাক প্রার্থী তালিকা তৈরি করেছিল, সেই প্রার্থী তালিকা আপনাদের আমি শুনিয়েছিলাম। তার মধ্যে কোনটা কোনটা মেলেনি বলে আপনারা অভিযোগ করেছেন, আমাকে লিখেছেন, এবং আপনাদের বলছি সেগুলো মানা হয়নি, তখন থেকেই দূরত্ব তৈরি হচ্ছে। ভাইপোবাবু একটা সময়ের পরে বহু প্রার্থী ঠিক করেছেন কোটি কোটি টাকার বিনিময়ে, তাতে আইপ্যাকের সঙ্গে মিল হচ্ছিল না। এরপরে একটা একটা করে যখন কেলেঙ্কারি ধরা পড়ছে, তখন আইপ্যাক বুঝতে পারে যে আমরা এতদিন যাদের ডিভিডেন্ড দিয়েছি তারা আমাদের কথা শুনছে না। এবার যে তৃণমূলের তো ইস্তাহার প্রকাশিত হয়েছে 10টা মাত্র পয়েন্ট, এটা আইপ্যাক বানালে এমন গা ছাড়া মনোভাবের ইস্তাহার হতো না, আইপ্যাককে দিয়ে বানানো হয়নি। ইদানিং দলের কর্মসূচি যে পরিকল্পনা, সেটাও আইপ্যাককে দিয়ে করানো হচ্ছিল না, কারণ আইপ্যাকের নিচু স্তরের কর্মীরা কাজ করবেন না বলে জানাচ্ছিলেন। আস্তে আস্তে আইপ্যাকের কর্মীরা নির্বাচনী কাজ থেকে দূরে সরে যাচ্ছিলেন, তারা যে রিপোর্ট দিচ্ছিলেন তা তৈরি করা। আইপ্যাক বলেছিল স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী, কিন্তু আইপ্যাক নিজে স্বচ্ছ নয়। আইপ্যাক কোম্পানির কতগুলো গোলমাল, কতগুলো অফিস, কতগুলো জিএসটি নাম্বার, সব আপনাদের আমি তথ্য নিয়ে দেখিয়েছি। কিন্তু আইপ্যাকের কতগুলো প্রকল্প, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, বাংলা নিজের মেয়েকে চায়, এসব সফল হয়েছিল। কিন্তু এবার বিজেপি যে পাল্টা চাল দিয়েছে, মহিলাদের জন্য ভরসা কার্ড 3000 টাকার, যুবকদের জন্য ভরসা কার্ড 3000 টাকার, এইসব নিয়ে আসার পর আইপ্যাক বুঝতে পেরেছে তাদের গায়ে কালি লাগতে চলেছে, হাড়ের কালি। হাড়ের দায় নেবে না বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে আইপ্যাক পালালো। আপনাদের বলি আইপ্যাক কিভাবে কাজ করে। আইপ্যাকের 4টি ইউনিট। এই যে ফিল্ড ইউনিট থাকে, একটা ফিল্ড ইউনিট যেটা থাকে সেটা হচ্ছে একেবারে নিচু স্তরে পলিটিক্যাল ইন্টেলিজেন্সের কাজ করে। এই ইউনিটের কাজ হচ্ছে এলাকায় প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে স্থানীয় সমস্যা এবং সমীকরণগুলোকে বোঝা, সেগুলো লিখে পাঠানো। মিডিয়া ইউনিটের একটা কাজ আছে, এর মধ্যে একটা মিডিয়া ইউনিট, তারা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন খবর খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু আমার যেরকম যোগাযোগ রয়েছে এখনো, কারণ আইপ্যাক তো উঠে যাচ্ছে না, তাতে আমি খবর খাওয়ানোর খবর নয়, অরিজিনাল খবর ভেতর থেকে অনেক সময় বের করে নিয়ে এসেছি। আমি আপনাদের বলে দিয়েছিলাম যখন এই রাজ্যে ওই যে আপনার বুথ আপনার সমাধান না কি একটা হলো, তখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে ডিএমদের পাঠানো হয়েছে আইপ্যাকের আবেশের সই করা চিঠি। তিনি মেল করে জানিয়েছিলেন কি কি করতে হবে, কি কি করতে হবে না, জেলা শাসকদের, মহকুমা শাসকদের। আমি ফোনে কথা বলেছিলাম, তারা জবাব দিতে পারেনি। এরপরে আইপ্যাকের একটা ডিজিটাল ইউনিট আছে, তারা কি করে ব্লকে ব্লকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে প্রতিদিনের মজুরি হিসাবে। আর এই যে 4টে স্তর বললাম আমি, এই 4টে স্তরের ভিত্তিতে তারা যে রিপোর্ট পাঠাচ্ছে তার উপরে ঠিক হয় স্ট্র্যাটেজি, প্রার্থী কাকে বাছা হবে রাজ্য থেকে বিধানসভা স্তর সর্বত্র। এটা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আইপ্যাকের ঝগড়া ছিল। তাই জন্য দিদিমণি মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক একবার বলেছিলেন ওইসব প্যাক ফ্যাক চলবে না। তারপর আবার তিনি সেই প্যাক ফ্যাকের
প্রতীকজনকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন। দেবাশিস কুমারের বাড়িতে যখন রেড হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, সুজিত বসুর বাড়ি যাননি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যাননি, কিন্তু অবাঙালি মানে অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসা প্রতীক জৈন, রাজীব কুমারদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে ছুটে গেছেন কেন? এইটা মনে রাখতে হবে। কোনো বাঙালি অফিসারকে মমতা ওপরে তোলেননি আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়া, বাকি সব হিন্দিভাষী তাদেরকে ওপরে তুলেছেন। বড্ড বাঙালি প্রেমী তিনি, যাদের তুলেছেন তারা মাছ মাংস খান না। এই যে এদের তোলা, কারণ অন্য রাজ্যের লোকেদের ওপর ভরসা করে অনেক কাণ্ড কারখানা করা সহজ। আইপ্যাকে কাজ করেছেন এরকম অনেকের সাথে কথা বলে আমি জেনেছিলাম 2019 সালের আগে জেলায় জেলায় কি হতো তৃণমূলের সেই খবর ওপর অব্দি পৌঁছতো না। ডিজিটাল মাধ্যমের প্রচারেও দল অনেক পিছিয়ে ছিল, সেগুলো আইপ্যাক ঠিক করে। এরপরে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইপ্যাক মূল যে কাজটা করে, ফল ওলট পালট করে দেয়। কমপক্ষে 30টি আসনে আইপ্যাক ভোটের ফলাফল ওলট পালট করে দিয়েছিল, যেটা নন্দীগ্রামে পারেনি, তাই তো এত রাগ। মানিকতলায় এটা হয়েছিল বেশি করে। আইপ্যাকের কর্মীরা, বিজেপির যারা কর্মী ছিলেন গণনার সময় তাদেরকে বের করে দেয়। আমি একটা জানি, এরকম অনেক জায়গায় হয়েছিল, 30টি জায়গায় কমপক্ষে। কিন্তু 2021 সালের পর আইপ্যাকের একদল কর্মীকে নিজের পয়সায় বেতন দেবেন বলে ভাইপো বাবু নিজের অফিসে বসিয়ে দেন। হ্যাঁ, ক্যামাক স্ট্রিটের অফিসে আইপ্যাকের ভালো ভালো মেরিট আছে এরকম ছেলে মেয়েদের নিজের করে নিয়েছিলেন। আইপ্যাকটা দখল করার জন্য কিনা আমি জানি না। তাদের অ্যাসোসিয়েট অফিসার, সিনিয়র অ্যাসোসিয়েট, মিডিয়া কোঅর্ডিনেটর এসব পোস্ট দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, এই ধরনের পোস্ট দিয়ে ভাইপো বাবু আইপ্যাকের কর্মীদের নিয়েছিলেন। তখনও একটা সংঘাত শুরু হয়েছিল, পরে আইপ্যাকের কর্মীদের সরিয়ে অন্য কর্মী নিয়োগ করা হয়। 2021 সালের নির্বাচনের আগের পর্যন্ত আইপ্যাকের 2জন পয়েন্ট পার্সন ছিলেন, 2জন। তারা অভিষেকের দপ্তরে বসতেন, একজন ডিজিটাল হ্যান্ডেলিং এবং মিডিয়া সমন্বয়ের কাজটা করতেন। মিডিয়াকে ভুল ছবি পাঠানো, ভিড় হয়নি সবার, ভিড় তৈরি করে ছবি পাঠানো। কিন্তু 2021 সালের পর মানে অগস্ট সেপ্টেম্বর থেকেই অভিষেকের দপ্তরে আইপ্যাকের কর্মীদের সরিয়ে নতুন কর্মী নিয়োগ শুরু হয় এবং সেই কর্মী নিয়োগের সময় আইপ্যাকের অনেককে চাকরি দেওয়া হয়। এই পরিস্থিতিতে এবার আইপ্যাক নেই। 11 মে তার আগে শপথ গ্রহণ হয়ে যাবে রাজ্যে। থেকে কি করত? নির্বাচন কমিশনের যে কঠোর কঠোর পদক্ষেপ, নতুন নতুন নিয়ম প্রতিদিন, তার সঙ্গে পাল্লা দিতে পারছিল না আইপ্যাক। আইপ্যাক ডালে ডালে চললেও কমিশন পাতায় পাতায় চলছিল, তাই আইপ্যাক চলে গেল, আইপ্যাক ছুটি নিল। এবার কি করবে তৃণমূল? তৃণমূল তো ভুলেই গেছে, সুষ্ঠুভাবে ভোটে কি করে জেতা যায়, মানুষের ভোটে কিভাবে জেতা যায় তৃণমূল ভুলে গেছে। ফলে বিপদ কিন্তু আসছেই। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।